আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমাদের সবাইকে ই এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আফরোজা আক্তার জাহান। আজ আমরা চতুর্থ শ্রেণীর মহিয়সী রুকিয়া এটার পাঠ রিডিং পড়ব। তারপর আমরা এই পাঠের শব্দার্থ নিয়ে আলোচনা করব। দেখো, আমি বোর্ডে লিখে রাখছি মহিয়সী রুকিয়া এবং কিছু শব্দার্থ। তা আমরা শব্দার্থগুলো নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা পাঠ রিডিং পড়ে নিই, পাঠ নিয়ে একটু আলোচনা করি। তো তোমরা সবাই খেয়াল করে শোনো এবং সবার সামনে বোর্ড বই মহিয়সী রুকিয়া এই পাঠটা বের করে রাখো, পৃষ্ঠা 32। সে অনেক দিন আগের কথা, রংপুরের পায়রাবন গ্রাম। সেই গ্রামেই জন্মগ্রহণ হলো এক ফুটফুটে শিশুর। নাম তার রুকেয়া। রুকেয়ার 2 বোন আর 2 ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে, আগের অবস্থা আর নেই। রুকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি সেখানেই যেতে পারে। কিন্তু রুকেয়ার তো কোথাও যাবার অনুমতি নাই। ঘরের বাহিরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সে অনেক দিন আগেই এরকম ছিল যে মেয়েদের সামনেও বের হওয়ার স্বাধীনতা ছিল না। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রুকিয়াদের বাড়িতে বেড়াতে এলো। রুকিয়া তখন বয়স মাত্র 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রুকিয়া তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারো সামনেই আসতে হলো না, সবার সামনে আসা নিষেধ। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। তখনকার সময় মেয়েদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, তাদের অবরোধ করে রাখা হতো ঘরের ভিতরে। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা। শুধু মেয়ে হবার কারণে রুকিয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ার চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতে দিতেন না অভিভাবকরা। রুকিয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? কিন্তু তিনি তো দম্বার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখলেন, কিন্তু বাংলা শেখার জন্য তার মন চটফট করতে লাগলো। রুকিয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন, তাই বোন দুজনেই রুকিয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রুকিয়ার যত আবদার। রুকিয়া লেখাপড়ার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন, সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। বাবা মা তখন গভীর ঘুমে। সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রুকিয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রুকিয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে, কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবে পড়া শিখছেন রুকিয়া। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাহিরে কোথাও যাবার বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারতো না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রুকিয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রুকিয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি বাগলপুর পৌঁছে দেখলেন বাড়ির সবাই উর্দুতে কথা বলেন, কেউ বাংলায় কথা বলে না। রুকিয়াও উর্দুতে কথা বলা শুরু করলেন, কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি। বিয়ের মাত্র 10 বছর পর রুকিয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রুকিয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। লেখাপড়া করার স্কুল নেই, লেখাপড়া করার জন্য কোনো স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। তো স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন।
শুরুতেই এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, মাত্র 5 জন। কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েদের এত পিছিয়ে, তিনি বুঝতে পারলেন যে কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। কথাগুলো তোমরা খেয়াল করবে এবং মনে রাখবে, কারণ প্রশ্নের মধ্যে আবার এই জিনিসগুলা চলে আসবে। যে রুকিয়ার মনের কথা তুলে ধরেছিলেন তার লেখালেখিতে, তিনি কতগুলো বই লিখেছিলেন, তার উল্লেখযোগ্য বইগুলো কি কি, এগুলো প্রশ্ন থাকবে। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়, সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাহিরের কাজ করার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাহিরের কাজ করে ছেলেরা, মেয়েরাও যে মানুষ সে কথা তারা প্রায় ভুলেই যায়। রুকিয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রুকিয়া বললেন, গরুর গাড়ি থাকে 2টো চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটিকে সমান সমান হয়ে চলতে হবে। একটা ছোট আরেকটা বড় এরকম হলে গাড়ি তো চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেই রকমই, ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। এখন আমরা এখানে প্রশ্ন আসতে পারে, প্রথম মেয়েদের জন্য কে লড়াই করেছিলেন? তখন আমরা কি বলতে পারবো যে মহিয়সী রুকিয়াই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলেন। রুকিয়া 1980 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। তো ছোট বন্ধুরা, এই হয়ে গেল আমাদের আজকের পাঠ রিডিং পড়া 4র্থ শ্রেণীর মহিয়সী রুকিয়া পাঠ থেকে। তো এখন আমরা এই পাঠের কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমি বোর্ডে লিখে রাখছি কিছু শব্দার্থ। এখন আমরা সেই শব্দার্থগুলা নিয়ে আলোচনা করব এবং অর্থগুলা লিখব। তোমরা খাতা সামনে রেডি রাখো এবং দেখো শব্দার্থগুলা তুলে রাখো, শিখো নাও, আমার কাছ থেকে শিখে নাও এগুলা। জমিদার, জমিদার অর্থ কি? ধনী ব্যক্তি। যারা ধনী তাদেরকে আমরা কি বলি? জমিদার। তাহলে আমরা লিখি জমিদার অর্থ ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি, জমিদার অর্থ ধনী ব্যক্তি। বন্দী, বন্দী শব্দের অর্থ কি? আটক। বন্দী অর্থ আটক। স্নেহ, মায়া, মমতা। স্বাধীনতা, স্বাধীনতা শব্দের অর্থ কি হবে? মুক্ত। স্বাধীনতা অর্থ মুক্ত। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা অর্থ কি? তৈরি। প্রতিষ্ঠা অর্থ তৈরি। লেখালেখি, লেখা, কোনো কিছু লেখা। চিলেকোঠা, চিলেকোঠা কি? সবার কাছে নিশ্চয়ই এই শব্দটা নতুন। চিলেকোঠা হচ্ছে আমাদের বাড়ির ছাদের লাগোয়া যে ঘর থাকে, ছোট ঘর, তাকে বলে চিলেকোঠা। বাড়ির ছাদের লাগোয়া ঘর। বাড়ির ছাদের লাগোয়া ঘর। তারপর দেখো সমাজ, সমাজ অর্থ কি? আমরা জানি সমাজ অর্থ কি? আমাদের চারপাশের পরিবেশকেই সমাজ বলে। তাহলে আমরা লিখতে পারি সমাজ অর্থ কি? আমাদের চারপাশের পরিবেশ। আমাদের চারপাশের পরিবেশ। তারপর দেখো অধিকার, অধিকার অর্থ দাবি। লড়াই, লড়াই অর্থ যুদ্ধ। নারী জাগরণ,
নারী জাগরণ অর্থ হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করে তোলা। অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করে তোলা। তারপরে শব্দটা হচ্ছে অগ্রদূত। অগ্রদূত অর্থ কি? যিনি পথ দেখান। যিনি পথ দেখান। তারপরে হচ্ছে মহীয়সী। মহীয়সী অর্থ হচ্ছে মহান যে নারী। মহান যে নারী। তারপরে হচ্ছে চিরস্মরণীয়। চিরস্মরণীয় অর্থ হচ্ছে মনে রাখা। চিরস্মরণীয় অর্থ হচ্ছে মনে রাখা। তো আমরা আজকে মহীয়সী রুকেয়া পাঠ পড়লাম, সেই সাথে এই পাঠের কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা এই পাঠেরই অন্যান্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। Let it go, make my body go. Take our bodies high.